হরমুজ প্রণালীতে কোনো মার্কিন হস্তক্ষেপ মানবে না ইরান। আন্তর্জাতিক নৌপথ বন্ধ করা অগ্রহণযোগ্য দাবি ওয়াশিংটনে। খামেনির জানাজা ঘিরে কড়া নিরাপত্তা। ভারতের সীমানায় ঢুকে বড় এলাকা দখলে নিল চীন, এমন খবরে তোলপাড় উপমহাদেশীয় অঞ্চল। চীন ভারত কি যুদ্ধের মুখে, সত্য নাকি গুজব? আমেরিকাকে বাদ দিয়ে ইরানের সাথে নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চায় সৌদি, কাতার সহ মুসলিম দেশগুলো। আমেরিকার প্রভাব কি শেষ? পরমাণু বোমা হামলার মাঝেও দিনের পর দিন আকাশে ভেসে থাকতে পারবে আকারে ফুটবল মাঠের সমান। কি রহস্য লুকিয়ে আছে এই উড়ন্ত দুর্গে? ভারতের সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে বড় এলাকা দখলে নিয়েছে এই অঞ্চলের পরাশক্তি চীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর খবরের শিরোনাম দেখে অনেকের ধারণা সীমান্তে বুঝি বড় কোনো যুদ্ধ লেগে গেল। এই খবরটি নিয়ে বাংলাদেশেও চলছে তুমুল আলোচনা, কিন্তু এমন উত্তেজনার পেছনে আসলে সত্যিটা কি? এটি কি শুধু চীনের চালানো মনস্তাত্ত্বিক চাল, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ভারত কি একঘরে হয়ে পড়ছে? ভারতের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে চীন, এমন খবরে হঠাৎ করেই তোলপাড় ওঠে ইন্টারনেটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর রুদ্ধশ্বাস সব গুঞ্জন দেখে মনে হতে পারে দুই দেশের সীমান্তে বড় কিছু ঘটে গেছে। বাংলাদেশেও এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ঘনিষ্ঠতা বৃদ্ধি, ঢাকার সঙ্গে শীতল সম্পর্ক আর চীনের সাথে সীমানা ও প্রভাব বিস্তার নিয়ে রেষারেষি, সব মিলিয়ে আঞ্চলিক রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছে নয়াদিল্লি। ফলে চীন সত্যিই ভারতে ঢুকে পড়েছে, কিংবা টানটান উত্তেজনার পেছনে আসলে কি চলছে সেটা এখনই বলা কঠিন। ভারতের অভ্যন্তরে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে চীন, এমন আলাপের সূত্রপাত অরুণাচল প্রদেশের একটি স্থানীয় সংগঠনের দাবি থেকে। তারা বলছে গত কয়েক বছরে সীমান্তে নিজেদের উপস্থিতি আগের চাইতে বাড়িয়েছে চীন। বিতর্কিত সীমানার কয়েকটি স্থানে অবকাঠামো তৈরি করেছে তারা। তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, নতুন করে চীনা বাহিনীর অনুপ্রবেশ বা ক্যাম্প তৈরির খবর পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে অস্বীকারের পর প্রশ্ন ওঠে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো তাহলে কিসের? এখানেই লুকিয়ে আছে বড় রহস্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত কোনো ভিডিওরই সত্যতা মেলেনি। এমনকি মহাকাশ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতেও চীনের এমন কোনো নতুন আগ্রাসনের প্রমাণ পাওয়া যায়নি। চীনের সেনারা নতুন করে ভারতের গভীরে প্রবেশ করেছে, আন্তর্জাতিক ওপেন সোর্স গবেষক বা স্যাটেলাইট বিশ্লেষণেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন ছড়ানো হচ্ছে এসব খবর? বিতর্কিত সীমান্তে সামরিক শক্তি দেখানো চীনের অনেক পুরনো ও পরিচিত কৌশল। এর আগে ডোকলাম বা লাদাখ সংকটের সময়ে চীনা রাষ্ট্রীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বড় আকারে ভিডিও এবং সেনা মহড়ার প্রচারণা চালানো হয়। অনেক বিশ্লেষক এগুলোকে দিল্লির উপর বেইজিংয়ের মানসিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর প্রচার করা তথ্য নিয়েও রয়েছে সন্দেহের অবকাশ। অনেকের ধারণা ভারত সরকার এই পরিস্থিতিকে বড় করে দেখাতে চায় না, আর সে কারণেই প্রকাশ্যে স্বীকার করেনি নয়াদিল্লি। চলমান উত্তেজনা আর ধোঁয়াশার মাঝেও নিশ্চিত বিষয় হল, সীমানা নিয়ে ভারত এবং চীনের বিরোধ বহুদিনের পুরনো। দুই দেশের যৌথ সীমান্ত বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে নির্ধারিত নয়। অনেক স্থানে ভারত মনে করে এলাকাটি তাদের সীমানায়, আবার চীনও সেই একই এলাকা নিজেদের বলে দাবি করে থাকে। তবে অতীত ইতিহাসের ভিত্তিতে বর্তমান ভিডিওগুলোকে বেইজিংয়ের পরিকল্পিত মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলার মতো প্রমাণ এখনও সামনে আসেনি। আর তাই ভারতের ভেতরে ঢুকে বড় এলাকা দখল করেছে চীন, এমন চটকদার দাবিকে অতিরঞ্জিত মনে করছেন বিশ্লেষকেরা। হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজে যে কোনো মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক নৌপথ বন্ধের যে কোনো উদ্যোগকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 4 জুলাই তেহরানে শুরু হবে জানাজার আনুষ্ঠানিকতা, যা 9 জুলাই মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে। এ উপলক্ষে তেহরান, কুম ও মাশহাদ সহ কয়েকটি শহরে আকাশপথে অস্থায়ী বিধিনিষেধ জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।
জানাজা ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরানের রাস্তায় নামেন হাজারো মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় শোক ও শ্রদ্ধা জানাতে জড়ো হন সাধারণ নাগরিকরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ৭ জুলাই কুম শহরে বিশেষ শোক অনুষ্ঠান হবে। এছাড়া ইরাক সহ আরো কয়েকটি দেশেও স্মরণ ও শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার আলী আবদুল্লাহি বলেছেন, দেশের বিরুদ্ধে যে কোনো হামলা বা উস্কানির জবাব কঠোর ও তাৎক্ষণিকভাবেই দেয়া হবে। একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। এদিকে হরমুজ প্রণালী নিয়েও বাড়ছে উত্তেজনা। ইরান জানিয়েছে এই কৌশলগত নৌপথে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। জবাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস বলেন, আন্তর্জাতিক নৌপথ বন্ধের কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এর মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তেহরানের কূটনৈতিক কার্যক্রম। অস্ট্রিয়া ১ জুলাই থেকে তেহরানে তাদের দূতাবাসের নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করেছে। তবে কনসুলার সেবা কবে থেকে শুরু হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে ভিয়েনা। পর্যবেক্ষকদের মতে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও সমান্তরালভাবে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। বারবার নিষেধ সত্ত্বেও সীমান্ত দিয়ে মানুষকে জোর করে বাংলাদেশে পুশিনের ঘটনায় ভারত বাংলাদেশ টানাপোড়েন ক্রমশই বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাতের আধারে নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে সীমান্ত দিয়ে বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের ঘটনায় ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে রাতের অন্ধকারে বহু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই ঘটনাকে অমানবিক ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতির পরিপন্থী বলে অভিযোগ তুলছে। প্রতিবেদন অনুযায়ী সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা মেগাফোনে বিএসএফকে সতর্ক করে বলছেন, কোনো ব্যক্তিকে জোর করে বাংলাদেশে পাঠানো যাবে না। তবে বিজিবির কর্মকর্তাদের অভিযোগ, রাত নামার পর স্পটলাইট বন্ধ করে সীমান্তের ফটক খুলে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফলে অনেকেই দুই দেশের সীমান্তের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে মানবিক সংকটে ভুগছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের পর এই ধরনের পুশ ইন বা সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিএসএফ সীমান্তের গেট খুলে অন্ধকারের মধ্যে মানুষকে বাংলাদেশ অভিমুখে ঠেলে দেয়। এতে নারী ও শিশুসহ নিরীহ মানুষ সীমান্ত এলাকায় অসহায় অবস্থায় পড়ে এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পুশ ইনের এসব ঘটনা কেবল বাংলাদেশ ভারত সম্পর্কেই চাপ সৃষ্টি করছে না, একই সঙ্গে ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও নতুন বিতর্ক তৈরি করছে। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার প্রায় ৩০% মুসলমান। দীর্ঘদিন ধরেই বিজেপি এই মুসলিমদের অনেককে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে সেটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের উইপোকা বলেও মন্তব্য করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপ্রধান মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেছেন, এই পুশ ইনের ঘটনায় মূলত মুসলিম পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে সীমান্তে বা অন্য দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তিনি ভারত সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় এবং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 বাংলাদেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং আরও প্রায় 1,800 জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একই ধরনের পুশ ইন কার্যক্রমের হুমকি দিয়ে চলেছেন। বাংলাদেশ সরকার এসব পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে, বাংলাদেশ ইতোমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাই যথাযথ যাচাই বাছাই ছাড়া নতুন করে হাজারো মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ড্রোন ব্যবহার বাড়ানো হয়েছে। তবে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে এবং বিষয়টিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ৩৬ বছরের শাসনের অবসান হলেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে ক্ষমতার রাজনীতি থেমে নেই। 4 মাস পর তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা জাতীয় ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে দেখাতে যাচ্ছে তেহরান। তবে উত্তরাধিকার, ক্ষমতার ভারসাম্য এবং ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। কূটনৈতিক আলোচনা, অভ্যন্তরীণ সংকট এবং আঞ্চলিক ভূ রাজনীতির নতুন বাস্তবতায় শুরু হচ্ছে খামেনি পরবর্তী ইরানের নতুন অধ্যায়। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত 3.5 দশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী অবস্থানের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ইরানে ছাত্র আন্দোলন, নির্বাচন পরবর্তী বিক্ষোভ সহ প্রতিটি সংকটই কঠোর হাতে দমনে নেতৃত্ব দেন খামেনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু সেই দীর্ঘ শাসনের আকস্মিক সমাপ্তি ঘটায়। 4 মাস পর তার জানাজা ঘিরে শুরু হতে যাওয়া রাষ্ট্রীয় আয়োজন তেহরানের জন্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। রাজধানী তেহরান ও পবিত্র নগরী কুমে কয়েকদিনের শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাখো মানুষের অংশগ্রহণ এবং বিদেশি প্রতিনিধিদের উপস্থিতির মধ্য দিয়ে সরকার দেখাতে চাইছে যে নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্রের কাঠামো অটুট রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বেসিস মিলিশিয়া ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। তবে এই আয়োজনের আড়ালে রয়েছে বড় প্রশ্ন। আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেও তার ছেলে মোস্তফা খামেনি এখনো জনসমক্ষে আসেননি। ফলে বাস্তবে ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে সেটি নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের একাংশের মতে ভবিষ্যতে ধর্মীয় নেতৃত্বের চেয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রভাব আরও বাড়তে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা, হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক সমীকরণ এবং অর্থনৈতিক সংকট নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরেও পরিস্থিতি সহজ নয়। উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব এবং সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের রক্তাক্ত দমনের ক্ষত এখনো রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, খামেনির মৃত্যু এবং তার জানাজার মধ্য দিয়ে এক যুগের সমাপ্তির প্রতীক হলেও এটি একই সঙ্গে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, ক্ষমতার কাঠামো এবং আঞ্চলিক ভূমিকা কোন পথে এগোবে সেই প্রশ্নেরও সূচনা করে দিয়েছে। শুরুতে জানিয়ে দিব, খামেনির জানাজায় আসেনি সৌদির কেউ। খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্ব নেতারা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব। আঞ্চলিক